This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আজ কলকাতা তিলোত্তমার জন্য শুনানির দিন ছিল দেশের সর্বোচ্চ আদালতে। আজ শুনানির দিকে তাকিয়েছিল গোটা দেশও। আন্দোলনরত চিকিৎসকদের উদ্দেশ্যে বার্তা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। রাজ্যের তরফে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির প্রসঙ্গে আদালতে বলা হয়, 23 জন মারা গিয়েছেন, 6,000 মানুষ ক্ষতিগ্রস্ত, তারা কাজে ফিরছেন না। এই আদালতগত শুনানিতে কাজ শুরু করতে বলেছিল। পুলিশের অনুমতি ছাড়াই যে কোনো জায়গায় প্রতিবাদ জানানো হচ্ছে। 41 জন পুলিশকর্মী আহত, একজন পুলিশের চোখ নষ্ট হয়ে গিয়েছে। চিকিৎসকদের আইনজীবী তখন জানান, জুনিয়র ডাক্তারদের হুমকি দেওয়া হচ্ছে। তবে প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানিয়ে দিয়েছেন, চিকিৎসকদের অবিলম্বে কাজে যোগ দেওয়া উচিত। তার মন্তব্য, তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ হবে না। আমরা তো বলেছি, ওই ডাক্তারেরা কাজে যোগ না দিলে তাদের বিরুদ্ধে রাজ্য কোনো পদক্ষেপ করলে আমরা বাধা দিতে পারব না। প্রধান বিচারপতি জানিয়েছেন, আগামীকালের মধ্যে ডাক্তারদের কাজে যোগ দিতে হবে। তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না রাজ্য। তাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা জেনে পদক্ষেপ করতে হবে রাজ্যকে। এ বিষয় নিয়ে ইমামবাড়া সদর হাসপাতালে জুনিয়র চিকিৎসক সহ সিনিয়র চিকিৎসকরা দেশের উচ্চ আদালতের নির্দেশ সম্বন্ধে কি বলেন শুনব। সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছে, আগামীকাল বিকেল 5টার মধ্যে সমস্ত জুনিয়র চিকিৎসক যারা কর্মবিরতি ছিল তাদেরকে কাজে ফেরার নির্দেশ দিয়েছে। কি বলবেন? দেখুন, কাজ তো আমরা কোনো দিক থেকেই বন্ধ রাখিনি। এতদিন ধরে যে বারংবার মিডিয়া যখনই হাসপাতালে এসে ওনারা দেখছেন যে পেশেন্ট পরিষেবা পাচ্ছে কিনা, কোনো মুহূর্তেই তো পেশেন্ট পরিষেবাতে কোনো ঘাটতি আমরা করছি না। আমরা এমার্জেন্সি এবং নন এমার্জেন্সি সব ব্যবস্থাই আমাদের সবকিছুই চালু আছে। আমাদের বক্তব্য যেটা নিয়ে সেটা হচ্ছে কেসটির শুনানি যেন ঠিক পথে যায়। আমাদের যত আমরা প্রোটেস্ট করছি সেই ম্যাটার নিয়েই, আমরা কোনো রকম কোনো কর্মবিরোধী নিয়ম আমরা পালন করে যাচ্ছি না শুরু থেকে শেষ পর্যন্ত। আপনারা তো কর্মবিরতি যেমন করছেন তার পাশাপাশি এমার্জেন্সি পরিষেবাটা দিচ্ছেন। আমরা এমার্জেন্সি ছাড়া নন এমার্জেন্সি পরিষেবাও আমরা চালু রেখেছি। সেটা তো সম্পূর্ণভাবে কাজে ফেরার নির্দেশ। এই জায়গাটাকে আপনারা কি বলবেন? আমরা এটাই বলতে চাই যে সম্পূর্ণভাবেই কাজ আমরা করছি, কিন্তু তাছাড়া আমরা আমাদের যেটা ডিমান্ড সেই ডিমান্ডগুলো আমরা বারবার প্রজেক্ট করছি যে যাতে সেই ডিমান্ডগুলো যেন ফুলফিল হয় এই কেস সম্বন্ধিত। এবং এই কেস ছাড়া আমাদের যে সুধারের জন্য আমাদের থাকা এবং সবকিছু সুধারের জন্য আমরা যে রিকোয়েস্টগুলো সেইগুলো এই দুটো ক্ষেত্রে, কিন্তু আমরা কোনো দিক থেকেই কোনো কর্মবিরোধী সেরকমভাবে পালন আমরা করছি না। পেশেন্ট তো সবই ফেসিলিটি পাচ্ছে, এমার্জেন্সি এবং নন এমার্জেন্সি সব ফেসিলিটি পাচ্ছে। আমাদের আন্দোলন এখনো ততদিন থাকবে যতদিন না কেসের শুনানি ঠিকমতো রায় দিচ্ছে এবং যারা আসল কালপ্রিট তারা ধরা পড়ছে এবং তাদের উচিত মতো পানিশমেন্ট দেওয়া হচ্ছে, ততক্ষণ অবধি আমাদের প্রোটেস্ট চলবে। আউটডোর পরিষেবা তো আমাদের চলছে। আমরা কমন আউটডোর আমাদের যখন আলাদা আলাদা ঘরে আউটডোর বন্ধ ছিল তখন আমাদের কমন আউটডোর চলেছিল, যেখানে প্রতিটি ডিপার্টমেন্টের প্রতি কনসালটেন্ট ওনারা নিজেরা আউটডোরে বসে ওনারা সব পেশেন্টই দেখেছে, কোনো পেশেন্ট খালি আর ফেরত যায়নি। এখন আবার নর্মাল আউটডোর পদ্ধতিতে ফিরে গেছে, 2 সপ্তাহের ওপর হলো, এখনো নর্মাল ভাবেই চলছে। হ্যাঁ, তখন আমরা কর্মবিরতিতে গেছিলাম, কিন্তু তখনও আউটডোরে কোনো মতেই কোনো একটি পেশেন্টও ফেরত যায়নি। আমরা জুনিয়র ডাক্তাররা প্রোটেস্ট করেছিলাম, কিন্তু সিনিয়র ডাক্তাররা ওনারা নিজেদের কর্তব্য পালন করে ওনারা সব পেশেন্ট দেখেছেন। হ্যাঁ, আমাদের বিক্ষোভ তো পেশেন্টের প্রতি নয়, আমাদের বিক্ষোভ হচ্ছে যে আমাদের সহকর্মীর যে সাথে যে বাজে ঘটনাটি ঘটেছে তার একটা উচিত রায় বেরোনো এবং
যারা কালপ্রিট তাদের মেন পানিশমেন্টটা পাওয়া, এবং আমাদের যাতে ফার্দার এরকম কোনো ঘটনা না ঘটে সেই জিনিসটার দিকে লক্ষ্য দেওয়া। আমাদের কোনো কোনো ডাক্তারই কখনো কোনো পেশেন্টের প্রতি আমরা কেউ বিক্ষোভ দেখাচ্ছি না, আমাদের কোনোদিনই পেশেন্টের প্রতি কোনো বিক্ষোভ নেই। কলকাতার একাধিক মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তাররা যারা কাজ করছেন না তাদের উদ্দেশ্যে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন আগামীকালের মধ্যে কাজে জয়েন করতে আপনাদের বিরুদ্ধে সরকার কোনো রকম পদক্ষেপ করবে না। যদি কালকের মধ্যে জয়েন না করেন তাহলে সরকার যদি কোনো পদক্ষেপ করে আমাদের কিছু করার নেই। এই বিষয়টাকে কিভাবে দেখবেন? দেখুন, এখন সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছে, আমরা জুনিয়র ডাক্তাররা এমার্জেন্সি প্রসিজার সবকিছুই সব জায়গায় ফলো আউট হচ্ছে, আউটডোরে প্রোটেস্ট হচ্ছে এবং ওয়ার্ডে হয়তো প্রোটেস্ট হচ্ছে, কিন্তু পেশেন্টের প্রয়োজন মতো সব জিনিসটা জুনিয়র ডাক্তাররাও দেখছে। তো অফিসিয়ালি কাজে ফেরা যদি ওনারা ডিমান্ড করে থাকেন তো ঠিক আছে, সুপ্রিম কোর্টে নিজে ওনারা ওনাদের বক্তব্য না রেখেছেন। আগামীকালের মধ্যে আপনারা কাজে জয়েন করুন, অনুরোধ করছি, নির্দেশ নয় কিন্তু যদি আগামীকালের মধ্যে জয়েন না করেন তাহলে যদি রাজ্য সরকার আপনাদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করে, এর আগের বার আপনি করেছেন, তাহলে কিন্তু আমাদের কিছু করার নেই, কারণ ওটা রাজ্যের এখতিয়ার। देखिए, जैसे मेरे कलीग ने अभी बोला है, यहाँ पे इस हॉस्पिटल में जैसे काम चल रहा है हमेशा से वैसे ही चल रहा है। और हमारा जो भी प्रोटेस्ट है वो कभी भी पेशेंट्स के खिलाफ तो है नहीं। तो हम लोग इतने दिन से पेशेंट्स केयर में थे, ओपीडी में, ठीक है, पहले एक वीक तो हम लोग प्रोटेस्ट में थे, सब व्यस्त थे, उसके बाद ओपीडी भी चला है, उसके बाद वार्ड का काम हम लोग जूनियर डॉक्टर्स देखते हैं। आज भी हम दोनों ओटी से अभी जस्ट निकले हैं, तो अभी जब सुप्रीम कोर्ट की बात बताए हैं वो हम देख नहीं पाए क्योंकि हम लोग जस्ट ओटी से निकले आज। तो काम तो जैसे हमारा चल रहा है वो तो चल ही रहा है। तो कल से अगर सुप्रीम कोर्ट बोल रहे हैं काम करना है, उनकी तरफ से राय ऐसा है, वो तो जो चल रहा है हम चला ही रहे हैं anyway। वो तो यहाँ का है, ये चुचरा का जो कोलकाता में है, बहुत डॉक्टर जूनियर डॉक्टर जो काम नहीं कर रहा है, काम नहीं कर रहे मतलब वो खाली भी तो नहीं बैठे ना, मतलब वो जो कर रहे हैं वो उन्हें उस हिसाब से जो प्रोटेस्ट के लिए जरूरी है वही चीजें वो भी कर रहे हैं। दोनों जरूरी है, दोनों साथ में जाना जरूरी है, तो उस हिसाब से वो डेफिनेटली संभाल लेंगे उस हिसाब से। কাজে যোগদানের বিষয়টা জুনিয়র ডাক্তারদের আগামীকালের মধ্যে আপনারা কাজে যোগদান করুন, আপনাদের আবেদন করছি। প্রধান বিচারপতি বলেছেন আপনাদের বিরুদ্ধে রাজ্য সরকার কোনো রকম পদক্ষেপ নেবে না, আমি আছি। যদি কালকের মধ্যে কাজে যোগদান না করেন রাজ্যের এখতিয়ার আছে, ওরা যদি পদক্ষেপ করে আমার কিছু বলার থাকবে। এই ব্যাপারে প্রথম কথা বলছি যে যে আন্দোলন 9 তারিখ থেকে একটা খুব দুঃখজনক মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পর শুরু হয়েছিল, সেই 30 দিন কেটে গিয়ে যে 31 দিনের দিন চলছে, সেই ঘটনা সম্বন্ধে একটা কথাই বলছে, এই আন্দোলনে আমরা যারা সার্ভিসের ডাক্তার বা সিনিয়র ডাক্তার ক্যাটাগরিতে পড়ি তারা কিন্তু আমরা আন্দোলনের সাথে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আমরা এমার্জেন্সি করছি, কোল্ড কেস করছি, এভরিথিং করছি, আমরা কিন্তু কাজ থেকে বিরত নই। আমাদের কাজেই প্রথম কথাটা হচ্ছে কাজে যোগ দেওয়ার ব্যাপার কাদের জন্য বলা হচ্ছে সে কথাটা খুব ক্লিয়ার হওয়া দরকার। কাজে প্রপার আন্দোলন করছে যারা সিজ ওয়ার্ক করছে তারা কিন্তু এমার্জেন্সি করছে, সেই গ্রুপ অফ ডক্টর হচ্ছে জুনিয়র ডক্টর, তার মধ্যে পড়ছে পিজিটিস, ইন্টার্নিস অ্যান্ড হাউস স্টাফ। সেই সংখ্যাটা হচ্ছে আমাদের স্টাফ টোটাল পশ্চিমবাংলায় এখন পর্যন্ত 3000, যা মোটামুটি স্ট্যাটিস্টিক 3000 হসপিটাল আছে প্রাইভেট এবং গভর্নমেন্ট মিলিয়ে। হ্যাঁ, আন্দোলনে যে জুনিয়র ডক্টর গ্রুপ করেছে তাতে মাত্র পিজিটিস, ইন্টার্নিস হবে, তারা কনস্টিটিউটস অনলি 5% অফ দ্য 0.5% অফ দ্য টোটাল ডক্টর পপুলেশন। তাহলে এই 0.5% সিজ ওয়ার্কে আছে, তারা জয়েন করলে কি হেলথ সিস্টেমটা পুরোপুরি হয়ে যাবে? তাদের নেই বলেই আজকে পুরো হেলথ সিস্টেম কোলাপস চলছে। গভর্নমেন্ট একটা স্ট্র্যাটেজি যে 6 লক্ষ পেশেন্ট চিকিৎসা না পেয়ে ফিরেছে, এটা একটা মোস্ট মিথ্যা কথা, এর কোনো সত্যতা নেই, 1% এর মধ্যে ভিত্তি নেই। কারণ যে পেশেন্ট হাসপাতালে আসছে টিকিট কেটে হাসপাতালের কাউন্টারে আউটডোরে যাচ্ছে বা কোনো লাস্ট পেশেন্ট থাকা পর্যন্ত যে পেশেন্ট যে ডাক্তারবাবু ডিউটি সে দেখে ছাড়ছে, নট এ সিঙ্গেল পেশেন্ট যাকে আউটডোর থেকে বা কোনো তার হসপিটালে গেছে চিকিৎসা না পেয়ে ফিরে গেছে, গভর্নমেন্ট তার রেকর্ড থেকে কোথাও দেখাতে পারবে না। গভর্নমেন্ট যে স্ট্যাটিস্টিক্সটা প্রডিউস করেছে সেটা হচ্ছে ধরে নিন আজকের দিনে, আজকে সোমবার, আজকে আমাদের এই চুচুর হাসপাতালে 5000 লোক দেখে অন অ্যান অ্যাভারেজ সারা বছর হিসাবে, আজকে সেখানে 300 পেশেন্ট দেখেছে। তাহলে গভর্নমেন্ট স্ট্র্যাটেজি আছে, তাহলে বাকি পেশেন্টগুলো হচ্ছে তাদেরকে রিফিউজ করা ট্রিটমেন্ট। এটা একটা পুরোপুরি ভাঁওতাবাজি, মিথ্যা স্ট্যাটিস্টিক্স। এরকম ধরনের কোনো হয় না, কারণ যে পেশেন্ট হাসপাতালে যে টিকিট কেটেছে, যে অথরাইজ টিকিট আছে, সে লাস্ট পেশেন্ট, 2 হোক 3টে হোক 4টে হোক আমরা দেখেছি। যারা আপনারা এখানে আছেন তারা দেখছেন আমরা কোনোদিনও নট এ সিঙ্গেল পেশেন্ট আনঅ্যাটেন্ড করে ছেড়েছি,
সিমিলার পিকচার আরজিগড় মেডিকেল নীলরতন এসএসকে এক পিকচার। যারা যে পেশেন্ট হিসেবে হাসপাতালে যে হাসপাতাল অথরিটি গেছে সে কিন্তু অ্যাটেন্ডেড হয়েই গেছে। স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে, যেখানে গভর্নমেন্ট দেখাচ্ছে যে ডাটা সেটা এইরকম, যে কলকাতায় আন্দোলন চলছে, সেই আন্দোলনের প্রকৃতি অনেকে ভয় যাচ্ছে না যে আজকে গেলে চিকিৎসা পাবো কি পাবো না, সেরকম একটা পরিস্থিতি। তারা যাচ্ছে না, টিকিট কাটছে না, হাসপাতালে এন্ট্রি করার রেকর্ডই হচ্ছে না, কিন্তু গভর্নমেন্ট সেই স্ট্যাটিস্টিক্স এইভাবে তৈরি করছে যে এই অ্যাভারেজ আমাদের পার ডে হাসপাতালে এই পেশেন্ট আছে, এতগুলো আসেনি, মানে এইগুলোকে আনঅ্যাটেন্ডেড ফিরিয়ে দেয়। যেন ওটা মিথ্যা স্ট্যাটিস্টিক্স, রং স্ট্যাটিস্টিক্স, একটা তৈরি করা একটা ভুয়ো স্ট্যাটিস্টিক্স সুপ্রিম কোর্টে পেশ করা হয়েছে। কাজে কিন্তু সুপ্রিম কোর্টের যে আবেদন, সেই আবেদন আমরা নিশ্চয়ই সাড়া দেবো। আমরা সেই দিক থেকে যতটুকু অসুবিধে এই পরিস্থিতির মধ্যে, সেই অতটুকু যাতে রুগীদের না হয় সেটুকু আমরা নিশ্চয়ই। আজকে আমাদের সম্ভবত মেডিকেল কলেজ অথবা মেডিকেল কলেজ অথবা আরজিকের একটা জিই মিটিং আছে, সেখানে বিস্তারিত আলোচনা হবে। আমরা সম্ভবত আমি অন বিহাফ অফ দ্য জুনিয়র ডক্টর বলছি, যেটা ফোরাম, যেটা আন্দোলনের মুখ্য পুরোদেশে আছে, তারা একটা নিশ্চয়ই ডিসিশন নেবে এবং সুপ্রিম কোর্টের এই আবেদনের কাছে তারা একটা সুচিন্তিত মতামত সম্ভবত আমরা কালকেই না হলে একটা আর্লি প্রসেস মানে কাজে জয়েন করবো। এটাই আমাদের এখনো পর্যন্ত যে ভাষা মেসেজ দিয়েছে সেটুকুই আমি জানি, কিন্তু কংক্রিট এবং ফাইনাল ডিসিশন আজকে যে মিটিং এর পরেই সেটা হবে। আজকে শুনানির দিকে সারা দেশ তাকিয়েছিল, শুনানি হয়েছে যেগুলো পর ব্যাখ্যা, কিন্তু আপনাদের দিক থেকে কি মানে খুশি? অরিজিনালি সেদিন কি ঘটনা ঘটেছিল তার কিন্তু কিছুই আসলো না, আজকেও না, শুনানির সম্বন্ধে একটা কথা, আমরা খুশি অখুশি দুটো করে না, অখুশি নিশ্চয়ই নয়, খুশিও নয়। এই কারণে যে যখন গভর্নমেন্ট যে সমস্ত কথা, গভর্নমেন্ট সিবিআই তরফ থেকে স্ট্যাটিস্টিক্স যে কথাগুলো বলার ছিল সবটা বলতে দেওয়া হয়। বিশেষ করে যে স্ট্যাটিস্টিক্স গভর্নমেন্ট তুলে ধরেছিল যে 6 লক্ষ পেশেন্ট চিকিৎসা না পেয়ে ফিরে গেছে, এই যে স্ট্যাটিস্টিক্স আমরা দিলাম সেটাই ওনাদের কাছেও সেই স্ট্যাটিস্টিক্স পৌঁছে দেওয়া হয়েছিল, কিন্তু সেটার দিকে বলতে দেওয়া হয়নি। সেইখানে আমরা একদমই অখুশি যে এরকম আমাদের সত্য কথাটা বলতে দেওয়া হয়নি, সে জায়গায় আমরা অখুশি। খুশির জায়গায় এইটা যে একটা কথা বলে, যেটা নিয়ে আমাদের বারবার আবার যে পোস্টমর্টমে ট্যাম্পারিং করা হয়েছে, পোস্টমর্টমে ম্যালাফাইড পোস্টমর্টম তৈরি করা হয়েছে, সেইখানে যে একটা সাজেশন দিয়েছে যে দরকার হলে কাস্টডিতে নিয়ে ইম্পর্টেন্ট পার্সেন্স এবং পোস্টমর্টম যারা করে তাদেরকে কাস্টডিতে নিয়ে আপনারা জিজ্ঞাসাবাদ করতে পারেন। এটা একটা আমরা ভীষণভাবে খুশি এই সাজেশনে। কিন্তু আরো অ্যাগ্রেসিভ যে টোটাল ট্যাম্পারিং সিস্টেমটা যেটা আছে তার ব্যাপারে যদি সুপ্রিম কোর্ট আরো কিছু বলতো, তাহলে আমরা আরো খুশি হতাম এবং সত্যি তাহলে আমরা খুশির আনন্দে হয়তো কাল পরশুর মধ্যে জয়েন করে যেতাম উইদাউট এনি হেজিটেশন। কিন্তু সেটা এখনো পেন্ডিং আছে, হয়তো এই হিয়ারিং সেটা কমপ্লেনের পরের হিয়ারিং আসতে পারে, সেই আশাতে আমরা আছি। সিএম এর সময় কলকাতা একাধিক মেডিকেল কলেজের প্রফেসরেরা ছিলেন, সবাই ডাক্তার, সেটা সবাই আমরা জানি। এবং এই ঘটনার সঙ্গে এখনো পর্যন্ত যা আছে ডাক্তারদেরই একটা অংশ সম্ভবত জড়িত আছে। সে তো সন্দীপ ঘোষ বাবু মানে ডাক্তার একজন, আজকে তার নেমেছে কি পাহাড় প্রমাণ দুর্নীতির করছে। কাজে ডাক্তার কথাটা একটা তকমা, সেটা ঠিক, সেই ডাক্তার তকমায় সমাজের সোশ্যাল এটা স্ট্যাটাস বাড়ে। কিন্তু চোর যে সে চোরই, সে ডাক্তার কি নন ডাক্তার তাতে কি এসে গেল? সে ইঞ্জিনিয়ার হোক, আইএস হবে, ডাক্তার সে চোরই, যে খুনি, যে রেপিস্ট, ডাক্তার তাতে কি এসে গেল? কাজে ডাক্তার কথাটা যে খুব আছে, যে পোস্টমর্টম করতে ডাক্তারই করবে, অন্য কোথাও পোস্টমর্টম করতে পারেনি। কিন্তু সেই পোস্টমর্টমে যে হাজারো কোশ্চেন থাকে, টাইমিং আফটার সানসেট, এখনো পর্যন্ত যে আমাদের গভর্নমেন্ট 4টে থেকে 4:30-এর মধ্যে যদি পোস্টমর্টম না করা যায়, দেয়ার শুড বি স্পেশাল পারমিশন ফ্রম দ্য ডিএম। সেটা আমরা চুচুন হাসপাতালেও একাধিকবার পোস্টমর্টম করছি, দ্যাট ইজ স্পেশাল পারমিশন ফ্রম পিএম। ইনক্লুডিং আমি একটা কংক্রিট এক্সাম্পল দিই, প্রফেসর ডক্টর বিজয়ন সিনহা যখন মারা যান, আমাদের এখানে একজন প্রতিযোগিতা চিকিৎসক ছিলেন, সার্জন ছিলেন, ওনার পোস্টমর্টম অ্যারাউন্ড 6:30-7টায় হয়েছিল। দ্যাট ওয়াজ এ ক্লিয়ার কাট ডিরেকশন অ্যান্ড অর্ডার ফ্রম দ্য ডিএম অফ হুগলি। সেটা আমার সিমিলারলি ওই ক্ষেত্রে যে কলকাতা অভয় মৃত্যুতে যে পোস্টমর্টম হয়েছিল, সেরকম কোনো ওই রকম অফিসার যাদের এই ব্যাপারে কোনো অথেন্টিসিটি আছে, যারা ডাইরেক্ট দিতে পারে আফটার সানসেট পোস্টমর্টম ক্যান বি ডান, সেরকম কোনো নেওয়া পারমিশন ছাড়াই করা হয়েছিল। কাজে এই দিকে প্রথম এটা সবারে। আর যেটা আপনাদের সবার মনে আমাদের কোশ্চেন যে এফআইআর যে টাইমিং, সেটা মানে ডেটের টাইমিং এর সঙ্গে কোনো ম্যাচ করেছে। যে কোনো সাধারণভাবে একটা পাবলিক যারা সামান্য এই বিষয়ে আইন জানে তারাও বলবে এটা সামথিং ইজ দেয়ার, সাম ফিসি মেটেরিয়াল ওয়াজ গোয়িং অন, দ্যাটস যে করা হয়নি, এই কারণে এটাকে এত ডিলে করা হয়েছে। তার মাঝে ঘটনাটাকে তৈরি করা হয়েছে কিভাবে করলে তবে ব্যাপারটা দাঁড় করানো যায়, সেই জন্যই তাদের এই এফআইআর এত দেরি করা আছে। আর পোস্টমর্টম তো জানে, পোস্টমর্টম যা থেকে সেটাই আলটিমেট আইন হিসেবে দাঁড়ায়। যে পোস্টমর্টম যতভাবে খুশি যেভাবে খুশি ম্যালপ্যাট করেছেন, পোস্টমর্টম এক্সপার্ট যারা, আমি হয়তো নয়, বিভিন্ন ভাবে তারা কমেন্ট করেছে, যেভাবে পোস্টমর্টম রিপোর্ট করেছে এটা কোনো পোস্টমর্টম রিপোর্টই যুক্তির কাজে পোস্টমর্টম রিপোর্টই নয়। কাজে পোস্টমর্টম রিপোর্ট নিয়ে তো যদি সুপ্রিম কোর্টে এরকম অর্ডার হয়,
সেই অর্ডারে তাদের কাস্টডিতে জিজ্ঞাসা করা অবশ্যই উচিত এবং প্রয়োজন মতো শাস্তি দেওয়ার ব্যবস্থা করা উচিত সিবিআই। স্যার মনে হচ্ছে কাল থেকে তাহলে জুনিয়ররা কাজে ফিরবে সম্পূর্ণ? আমি আশাবাদী। আমি এখনো পুরোপুরি বলতে পারি, কারণ আমি মানে আন্দোলনের পুরো ফোরফ্রন্টে নেই। আন্দোলনকারী একজন ডেফিনেটলি, আমাদের সমবর্তী একজন, কিন্তু আমাদের জি মিটিং এর পরে সেটা ফাইনাল ডিসিশন হবে।